সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় 1000 ফিটের অধিক চরম উচ্চতায় অবস্থিত মেঘের নিকটবর্তী থাকা জনবলপূর্ণ ভ্রমণ স্থান। তাছাড়া 310 মিটার উচ্চতার এই পর্বতটি বর্তমান যুগের সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশের সবচেয়ে বড় তীর্থস্থান। আমরা এই চরম উচ্চতার পাহাড়ে দীর্ঘ 6 ঘন্টা পায়ে হেঁটে অভিযান চালিয়েছি, যেখানে আমরা মেঘের সমান উঁচুতে ভ্রমণ করেছি। চন্দ্রনাথ পাহাড়ের খাদে উদ্ঘাটন হয়েছে 1000 বছর পূর্বে এক বিরল পাথরের গায়ে থাকা কালী দেবীর মূর্তি, যেটি এই তীর্থস্থানের একটি অংশ। আমরা সেই পাতাল কালীবাড়িও ভ্রমণ করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের একটি আদি ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে প্রায় 7000 বছর পূর্বে শ্রী রাম সীতার বনবাস দেওয়া হয়। আমরা এই পর্বতে থাকা প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করব, উদ্ঘাটন করব প্রতিটি স্থান আরোহণে ব্যয় হওয়ার সময়। এই অভিযানে আমাদের বিপজ্জনক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যেখানে একটি ছোট ভুল আমাদের মৃত্যু পর্যন্ত বয়ে আনতে পারে। মেঘের নিকটবর্তী থাকা জনবলপূর্ণ এই ধর্মস্থানটি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড অবস্থিত। পর্বতের এই কঠিন উচ্চতা নিয়মিত আরোহণ করা একজন 60 বছরের বৃদ্ধ পুরোহিত, যিনি প্রতিদিন নিয়মিতভাবে এই মন্দিরটিতে ওঠানামা করেন। আমরা তার সাথে সরাসরি কথা বলবো। চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে জানতে আমাদের এই ডকুমেন্টারির সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, নট ব্লগ বলছি। আমরা দীর্ঘ সময়ের একটি বাস ভ্রমণ শেষে সীতাকুণ্ড শহরে পৌঁছলাম। এখন আমরা এখান থেকে একটি বৈদ্যুতিক রিক্সা ভাড়া করব, যেটি আমাদের চন্দ্রনাথ পাহাড়ের নিকটে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি এখন যে রেলওয়েটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম বয়ে গিয়েছে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে খুব নিকটেই রয়েছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়টি ধূসর ঘোলাটে দেখাচ্ছে। অবশেষে রিক্সাটির সাহায্যে মাত্র 5 মিনিটে আমরা সীতাকুণ্ড শহর থেকে চন্দ্রনাথ পাহাড়ের নিকটে চলে আসলাম। এই তীর্থস্থানটি ভ্রমণের পূর্বে তারা যেই পুকুরটিতে স্নান করে পবিত্র হন, আমরা সেটির নিকটে রয়েছি। এই পুকুরটিতে বছরের পরে বছর ধরে হাজার হাজার তীর্থযাত্রীরা স্নান করে যাচ্ছে। এই সেই পুকুর যেটি কথা আপনাদের বলছি। এই পুকুরে স্নান করে এখানকার মন্দির দর্শন করলে মানুষ পূর্ণ লাভ করে বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশের সবচেয়ে সনাতন পরিদর্শিত পাহাড় চন্দ্রনাথ। তাছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের দেশের সবচেয়ে বড় তীর্থস্থান এটি। প্রতি বছর এখানে অনেক বিদেশি তীর্থযাত্রীরা ভ্রমণে আসেন। এখন আমরা শ্রী শ্রী ভৈরব মন্দিরটি পরিদর্শন করব। মন্দিরের ভিতরে প্রবেশ মাত্র পুরনো পাথরের মূর্তি দেখতে পেলাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। পুজোর জন্য বিভিন্ন ফল ফুল এবং অন্যান্য সামগ্রী বিক্রির জন্য রাস্তার ফুটপাতে রাখা হয়েছে। চলুন দেরি না করে আমরা পাহাড়ে চড়ার জন্য প্রস্তুতি নিই। এখন সময় 11:23 বাজে। এই আরোহণে আমাদের মূল গন্তব্য পাহাড়ের শীর্ষে থাকা এই মন্দিরটি। চলুন আমাদের এই ঢালু থেকে পায়ে হাঁটার অভিযান শুরু হলো। যারা সকাল সকাল পাহাড়টি ভ্রমণ উদ্দেশ্যে বেরিয়েছিল, দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে পাহাড়টি ভ্রমণ শেষ করে নিচে নেমে আসছে। ঢালুর নিচে অবস্থিত দেখতে পাচ্ছেন এটি শ্রী শ্রী সীতা মায়ের মন্দির। আমরা পাহাড়ে উঁচু ভ্রমণ শেষ করে নিচে নামার সময় এই মন্দিরটি ভ্রমণ করব। ইতিমধ্যে শুরু হলো আমাদের কঠিন যাত্রার পথ। তবে আমাদের আরো অনেক পথ বাকি, যেখানে আমাদের এর চেয়ে কঠিন গিরিখাতের সম্মুখীন হতে হবে। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি, ঢালের মাত্রা যেন ততই বেড়ে চলছে। আমাদের প্রথম গন্তব্য স্থানটি আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে দৃশ্যটা সত্যি অসাধারণ। দূর থেকে চন্দ্রনাথ আমাদের স্বাগত জানাচ্ছে। প্রাকৃতির এক অরণ্য লীলাভূমির মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চারদিকে পাখির কলধ্বনি আমাদের কানে বাজতে শুরু করলো। আমাদের স্বাধীনভাবে হাঁটার সময় শেষ। এখন আমাদের দীর্ঘ সময় ধরে সিঁড়ি বেয়ে উপরে চড়তে হবে। 1853 সালে যখন এই চন্দ্রনাথ পাহাড়ে চড়ার জন্য কোনো জনপথ ছিল না, সেই সময় গঙ্গারাম নামে একজন ব্যক্তি তার মাকে নিয়ে তীর্থ করতে এসে যখন চন্দ্রনাথ পাহাড়ের এই চরম উচ্চতায় উঠতে ব্যর্থ হয়, তখন তারা প্রথমবারের মতো চন্দ্রনাথ পাহাড়ের জনপথ ব্যবস্থার সিদ্ধান্ত নেন এবং এই দুর্গম পাহাড়ে প্রথমবারের মতো তৈরি করা হয় 782টি সিঁড়ি। এইখান থেকে আপনি পাহাড়ের দিকে তাকালে আপনাকে ঘাড় বাঁকা করে উপরের দিকে করে রাখতে হবে। একবার ভাবুন কি পরিমাণে খাড়া হয়ে আছে ওই পাহাড়টি। এইখান থেকে জনপথে থাকা মানুষকে পিঁপড়া মতো ছোট দেখাচ্ছে। যারা এখন নিচের দিকে নেমে আসছে তাদের দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। আপনি দেখতে পাচ্ছেন এই স্থানটি একটি ঝর্ণা। যদিও এখন এটি শুকিয়ে গিয়েছে, তবে যখন বৃষ্টি হয় তখন এইখান দিয়ে প্রচন্ড বেগে জল নামতে শুরু করে। আপনি দেখতে পাচ্ছেন এই ঢালুতে কি পরিমাণে ভিড়। তারা সবাই এই পাহাড়টির উপরে ভ্রমণের জন্য এসেছে। মহিলারাও এখানে আছে। চলুন উপরে উঠি। আমরা এখন এমন একটি জায়গায় রয়েছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মানুষ ঝুঁকি নিয়ে আরোহণ করছে। যদিও বেশিরভাগ মানুষ শরীর নিয়ন্ত্রণ করার জন্য লাঠি নিয়েছে, তবে আমরা এটিকে বোঝা মনে করে সাথে নেইনি। আমরা এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আমার পাগলি যেন ব্যথা হতে শুরু করেছে। অধিক উচ্চতায় উচ্চমাত্রায় শ্বাস প্রশ্বাসের ফলে দেহের দ্বিগুণ জল খরচ হয়। তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন পাথর কেটে বের করা একটি সরু রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, যেটি দেখতেই পাচ্ছেন একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান। এখানে করা একটি ছোট ভুল মিনিশেই সব শেষ করে দিতে পারে। এইটুকু সরু রাস্তায় কি পরিমাণে ভিড় আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি ঠিক আছি। এই উচ্চতা থেকে নিচে ছিটকে পড়ে গেলে বেঁচে ফেরার কোনো উপায় নেই, সুতরাং আপনার মৃত্যু অনিবার্য। তাই আমরা কখনোই চলার সময় সতর্কহীন হতে চাইবো না। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এখান থেকে তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
পাহাড়ে চড়ার সময় আপনাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে। আমরা অনেকটা পথ হাঁটার পরে একটি দোকানের সামনে আসলাম। সেখানে পৌঁছানো মাত্রই আমাদের বানররা স্বাগতম জানাতে শুরু করলো। হিন্দু ধর্মগ্রন্থের রামায়ণের তথ্য অনুযায়ী শ্রীরামের সবচেয়ে নিকটের পশু বানর এবং শ্রীরামকে বিভিন্ন কঠিন পরিস্থিতি মোকাবেলায় এই বানররা সাহায্য করেছেন। তাই জনশ্রুতিতে এখন বলা হয় শ্রীরাম সীতার বনবাস চলাকালীন যেহেতু এই চন্দ্রনাথ পাহাড়েও অবস্থান করেছিলেন, তাই এখানে বানরদের সবসময় দেখা যায়। একবার আপনি নিচের দিকে তাকিয়ে দেখুন পাহাড়টি কি পরিমাণে খাড়া হয়ে আছে। মেঘের জন্য আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবুও এইখানকার অনুভূতিটা অন্যরকম। চলুন উপরের দিকে যাই। এই পাহাড়ে চড়ার জন্য দুটি রাস্তা রয়েছে, একটি উপরে ওঠার জন্য, অপরটি নিচে নামার জন্য। কিন্তু সবাই আজ ওঠা নামার জন্য একটি সিঁড়ি পথ ব্যবহার করে যাচ্ছে। এর কারণ নিচে নামার জন্য যে সিঁড়ির পথ রয়েছে সেটির মেরামত কাজ চলছে, তাই সবাই বাধ্য হয়ে আজ এটি ব্যবহার করে যাচ্ছে। আমাদের পিছে আপনি অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন। এখন আমরাও একটি দোকানে অবস্থান করেছি। ইতিমধ্যে আমরা প্রচন্ড তৃষ্ণাক্ত। এই আরোহণে আমরা প্রথম পা রেখেছিলাম 11টা 2। এখন সময় 12টা 12 বাজলে আমরা একটি দোকানে অবস্থান করি। সুতরাং আমরা 1 ঘন্টা 10 মিনিট পায়ে হাঁটার পরে প্রথমবার বিরতি নিতে যাচ্ছি। এই দোকানটিতে মাত্র 4 থেকে 5 প্রকার সামগ্রী রয়েছে বিক্রির জন্য। দোকানে নাই কোনো বৈদ্যুতিক লাইন। তারাই বোতলে করে প্রতিদিন জল উপরে নিয়ে আসেন। একটি এসএমডি লাইনের মূল্য 60 টাকা। তারা আমাদের কাছ থেকে 12 টাকা রাখলো। যাই হোক, আপনি যতই উপরে উঠবেন ততই আপনাকে জিনিসের দাম দ্বিগুণ দিয়ে কিনতে হবে। আমরা ক্লান্তির কিছুটা বিসর্জন দিয়ে শক্তি ফিরে পেতে এই স্লাইডটি খেয়ে নিলাম। অবশেষে পুনরায় আমরা আবার যাত্রা শুরু করলাম উপরের দিকে। এইখানে থাকা সমতল রাস্তাটি কিছুক্ষণ পায়ে হাঁটার পরেই আবারও আমরা খাড়া সিঁড়ির সম্মুখীন হলাম। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলো বাতাসের সঙ্গে উঠছে। আমার শরীর ক্লান্ত না হলেও আমার পা যেন ক্লান্ত হয়ে পড়েছে। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি আমাদের পথ যেন ততই কঠিন হয়ে যাচ্ছে। দোকানের ভিড় দেখে মনে হচ্ছে এটি কোনো রেস্তোরাঁ। আসলে তা নয়, এটি একটি সাধারণ দোকান। মানুষ জল পিপাসা মেটানোর জন্য ভিড় জমিয়েছে। আমরা এখন বীরপক্ষ মন্দিরের কাছে আছি। আমরা 11টা 23 পাহাড়ের উচ্চতায় উঠতে শুরু করেছিলাম। অবশেষে 12টা 38 বাজলে আমরা প্রথমবারের মতো বীরপক্ষ মন্দিরের নিকটে অবস্থান করি। পাহাড়ের নিচ থেকে আমাদের বীরপক্ষ মন্দির অব্দি পৌঁছাতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। যাই হোক, একজন সাধারণ মানুষের পক্ষে নিচ থেকে পায়ে হেঁটে বীরপক্ষ মন্দির অব্দি পৌঁছাতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। যেহেতু আমরা ভিডিও শুট করেছি তাই আমাদের একটু বেশি সময় লাগলো। বীরপক্ষ মন্দিরটি একটি প্রাচীনতম মন্দির, যেখানে সনাতন ধর্মের দেবতা শিবের আবির্ভাব হয়েছিল প্রায় হাজার হাজার বছর পূর্বে। তবে ধর্মস্থানটি কতটা পুরনো তা সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য মেলেনি। আপনি যদি এখান থেকে নিচে তাকান তাহলে কুয়াশার কারণে নিচের কিছুই আপনি সুস্পষ্ট দেখতে পাবেন না। চলুন এখন আমরা মন্দিরের ব্রাহ্মণের সাথে কথা বলবো। আমরা ভিতরে প্রবেশ মাত্রই তার সাক্ষাতে আসলাম। আপনি কত বছর ধরে এই মন্দিরের সাথে আছেন? আমার 25 বছর চলছে। ও, আপনি কি প্রতিদিন নিচে নেমে যান? হ্যাঁ, প্রতিদিন নিচে নেমে যাই। প্রতিদিনই? হ্যাঁ, নামি আবার উঠি। উঠতে অনেক কষ্ট হয় তাই না? অবশ্যই কষ্ট হয়, যথেষ্ট কষ্ট হয়। আচ্ছা, এই মন্দিরটা সম্পর্কে একটু বলেন। কলিযুগে এই সীতাকুণ্ড হতে শিবতীর্থ। এখানে শিবের আবির্ভাব কারণ মা সতীর দেহ প্রতীত হয়েছে। আমরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসলাম। সনাতন ধর্মগ্রন্থ অনুযায়ী সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতীমাতা দেহ ত্যাগ করলে, মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয়ন নৃত্য শুরু করলে, বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহখণ্ড সমূহ ভারতের উপমহাদেশের বিভিন্ন স্থানে প্রতীত হয়। পরবর্তীতে এই স্থান সমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। এর কারণে সনাতন ধর্মের চন্দ্রনাথ পাহাড় একটি তীর্থস্থান। অবশেষে বীরপক্ষ মন্দিরকে বিদায় জানিয়ে আমরা উপরে দিকে যাত্রা শুরু করলাম। পাহাড়ে প্রচুর পরিমাণে গাছ থাকায় অক্সিজেনের মাত্রা খুবই বেশি। দ্রুত উচ্চতায় উঠলে আফসা দেখা, মাথা ব্যথা, বমি বমি ভাব হতে পারে। এই সময় জরুরি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে আপনার শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি হতে পারে। এই রাস্তাগুলি কতটা খারাপ হয়ে যাচ্ছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এমনকি ভিডিও ফুটেজ এই কঠিন পথ প্রকাশের জন্য যথেষ্ট নয়। একমাত্র আপনি এই পথে আরোহণ করে থাকলে এই রাস্তা সম্পর্কে জেনে থাকবেন। কখনো কখনো হঠাৎ আমি হাঁটা থামিয়ে দিচ্ছি। যাই হোক না কেন, আমার চূড়ান্ত শীর্ষে পৌঁছানোর জন্য লড়াই করে যেতে হবে। আমরা বীরপক্ষ মন্দির থেকে একটা 20-এর দিকে উপরে যাত্রা শুরু করি। প্রায় 12 মিনিট পর 1টা 32 বাজলে আমরা এমন একটি জায়গায় অবস্থান করলাম যেখান থেকে পাতাল কালীবাড়ি এবং পাহাড়ের শীর্ষে থাকা চন্দ্রনাথ মন্দিরের রাস্তা দুই দিকে বিভক্ত হয়ে আছে। এই মোচড় থেকে 1টা 32 বাজলে আমরা পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই মন্দিরটি পাহাড়ের একেবারে দূরে খাদে অবস্থিত থাকায় এখানে সবচেয়ে কম মানুষ ভ্রমণে আসেন। আমরা পাহাড়ের চূড়ান্ত শীর্ষ ভ্রমণের পূর্বে এই মন্দিরটি ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি, কারণ পাহাড়ের উপরে ভ্রমণ করে শক্তি হারিয়ে ফেললে এই পাহাড়ের ঢালের নিচে অবস্থিত পাতাল কালীবাড়ি ভ্রমণে কখনো ইচ্ছে জাগবে না। সচক্ষে দেখতে পাচ্ছেন এই আরোহণ কতটা বিপজ্জনক। একজন অন্যজনের হাত ধরে নিচে নামাতে সাহায্য করছে। এখানে বিপদ আপনার নিকটই থাকবে। সবসময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। বিপজ্জনক অভিযান বা দীর্ঘ সময় ধরে পায়ে হাঁটা, এতে আমরা অভ্যস্ত। ঢোলের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা পাতাল কালীবাড়ির নিকটেই রয়েছি। তো অবশেষে দীর্ঘ সময় ধরে আমরা পায়ে হাঁটার পরে পাতাল কালীবাড়ির মন্দিরের নিকটে পৌঁছালাম। আমরা পাহাড়ের নিচে নামতেই এক বিরল প্রজাতির পাথর আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। এটির দিকে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন এই পাথরটি যেন একটু ভিন্ন রকম। এই বিরল পাথরটির গায়ে কালী দেবীর একটি উল্টো মূর্তি রয়েছে, যার কারণে এই স্থানটিকে পাতাল কালীবাড়ি বলা হয়। তবে এই স্থানটি কতটা পুরনো তার সঠিক তথ্য উদ্ঘাটন করা মোটেও সহজ নয়। দেখতে পাচ্ছেন মানুষ দর্শনের জন্য কি পরিমাণে ভিড় জমিয়ে আছে। এটি মূলত জলপ্রপাতের একটি রাস্তা, যেখান দিয়ে সবসময় ঝর্ণা
জল বয়ে যায়, তবে বৃষ্টি হলে এই পথের আসল রূপ আপনি দেখতে পাবেন। পাহাড়ের নিচ থেকে আমাদের পাতাল কালীবাড়ি পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগলো। একজন সাধারণ মানুষের বীরপক্ষ মন্দির থেকে পাতাল কালীবাড়ি আসতে 50 মিনিটেরও বেশি সময় লাগতে পারে। যাই হোক, পাতাল কালীবাড়ি আসাটা সহজ হলেও এখান থেকে ফিরে যাওয়া দ্বিগুণ কঠিন, কেননা এই মন্দিরটি পাহাড়ে খাদে অবস্থিত। অবশেষে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। সময় অনুযায়ী এই মোচো থেকে পাতাল কালীবাড়ি অব্দি পৌঁছাতে প্রায় 29 মিনিট সময় লাগলো। তবে পুনরায় পাতাল কালীবাড়ি থেকে এই স্থানটিতে ফিরে আসতে আমাদের পুরোপুরি 1 ঘন্টা সময় লাগলো। এখন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কেন বলেছি সেখান থেকে ফিরে আসা দ্বিগুণ কঠিন। আমরা এখন যাত্রা শুরু করেছি চন্দ্রনাথ মন্দিরের চূড়ান্ত শীর্ষে। মোচর থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটলে আমরা সেখানে পৌঁছে যাই। ভ্রমণ যাত্রার সময় অনুযায়ী আমরা 3.5 ঘন্টা পায়ে হাঁটার পর 310 মিটার উচ্চতায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাই। বন্ধুরা, অবশেষে আমরা সাফল্য লাভ করেছি। যাই হোক, সবশেষে আমরা অবস্থান করলাম চন্দ্রনাথ মন্দির। এটি সেই মূল মন্দির যার জন্য মানুষ এত কষ্ট করে এখানে আসেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়ের এই চরম উচ্চতায় কি পরিমাণে মানুষ। বন্ধুরা, এটি হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির যার উচ্চতা 310 মিটার বা 1017 ফুট। 1800 শতাব্দীর দিকে এই স্থানটি এবং মানুষের সাথে কোন রকমই যোগাযোগ ব্যবস্থা ছিল না। যাই হোক, এখন এখানে মানুষ প্রতিনিয়ত আসতে পারে, এমনকি এখানে বিদ্যুৎ সংযোগও রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাদেশে সবচেয়ে বড় ধর্মস্থান এখন এটি। আমরা চন্দ্রনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এখানে ভক্তরা আসে এবং যার যার ইচ্ছে মতো মানত করে এই ফুল গাছটির উপরে লাল সুতো বেঁধে দেয়। যাই হোক, এটি এখানকার সংস্কৃতি। নিচের রাস্তাটি এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, যদিও সুস্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। এই মন্দিরটিতে সশস্ত্র বাহিনীর নিরাপত্তা কর্মীরা সবসময় নজরদারি করে যাচ্ছে। যদিও এখন গ্রীষ্মকাল, তবে দূরের দৃশ্যগুলো আমরা মেঘের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। তবু এখানকার অনুভূতিটা সত্যি অন্যরকম। আমাদের সন্ধ্যা নামার পূর্বেই পাহাড়ের নিচে পৌঁছাতে হবে। চলুন আমরা দেরি না করে শীঘ্রই বেরিয়ে পড়ি। অবশেষে আমরা আবার নিচের দিকে যাত্রা শুরু করলাম। 310 মিটার পথ আমাদের পায়ে হেঁটে এখন নামতে হবে। আমাদের শরীর এতটাই ক্লান্ত মনে হচ্ছে অনেকদিন যাবৎ কোনো বিশ্রাম নেইনি। নামার পথ যদিও বন্ধ, আমরা সেটি ব্যবহার করে যাচ্ছি। এই সিঁড়িটি পুরোপুরি নতুন, তাই তারা এটি ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন। শুট করার জন্য বাধ্য হয়ে আমাদের এই পথ ব্যবহার করতে হলো। এই চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ম করা সহজ, তবে এইখানকার সত্য উদ্ঘাটন করা মোটেও সহজ নয়। এখন আমাদের পাহাড় থেকে নিচে নামতে বেশ ভালোই লাগছে। এখানকার সিঁড়িটি অনেক পুরনো, যা প্রায় 1800 শতাব্দীর দিকে নির্মাণ করা হয়েছিল। অবশেষে এখন আমরা পাহাড়ে ওঠা এবং নামার পথটি যেখানে আলাদা হয়েছে সেইখানে অবস্থান করেছি। সূর্য ডুবে যাচ্ছে, আমরা পাহাড়ের নিচে অবস্থান করলাম। 4:10 আমরা চন্দ্রনাথ মন্দির থেকে নিচের দিকে যাত্রা শুরু করেছিলাম। অবশেষে 5:14 বাজলে আমরা নিচে পৌঁছে যাই। সুতরাং একজন সাধারণ মানুষের পক্ষে পাহাড়টি থেকে নিচে নামতে মাত্র 1 ঘন্টা সময় লাগতে পারে। আমরা এখন শ্রী শ্রী সীতা মন্দিরটি ভ্রমণ করতে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড় এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এই হচ্ছে সীতাকুণ্ড, যেখানে শ্রী শ্রী সীতা দেবী স্বয়ং স্নান করেছিলেন। এই স্নান স্থান কুণ্ডু থেকেই এই জেলাটির নাম সীতাকুণ্ড রাখা হয়েছে। একটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে উল্লেখ রয়েছে প্রায় 7000 বছর পূর্বে শ্রীরাম, সীতা এবং লক্ষণ বনবাসে এসেছিলেন। এটি ছিল শ্রী রাম লক্ষণের স্নান করার স্থান, যা রাম লক্ষণ কুণ্ডু নামে পরিচিত। একবার ভাবুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সন্ধ্যা প্রায় নেমে আসছে, তাই আমরা এখান থেকে দ্রুত বেরিয়ে পড়ব। আমরা এখন শ্মশানে অবস্থান করেছি। এই পাহাড়টিতে তীর্থ করতে এসে যদি কেউ মারা যায় তাহলে তাদেরকে এখানে রাখা হয়। দেখতেই পাচ্ছেন এই স্থানটির নাম শেষ যাত্রা দেওয়া হয়েছে। বন্ধুরা, সর্বশেষ আমরা সন্ধ্যা নামার আগে শঙ্কর মঠে প্রবেশ করলাম। এটি এই পাহাড়ে উঁচুতে থাকা সবচেয়ে নিকটবর্তী মন্দির। এই এলাকাটিতে এত মন্দির রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রায় 100টির মতো সিঁড়ি অতিক্রম করে আমরা এই স্থানটিতে প্রবেশ করলাম। আশা করি এই ভিডিওটি সনাতন ধর্মাবলী এবং ভ্রমণ পিপাসুকদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ এবং নট ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সকাল 11টায় আমাদের ভ্রমণ যাত্রা শুরু করেছিলাম। এখন বিকাল 5টা বাজলে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণ যাত্রা শেষ হয়। প্রায় দীর্ঘ 6 ঘন্টা পায়ে হাঁটার পর আমরা সবশেষে পুরোপুরি ক্লান্ত। বন্ধুরা, দেখছিলেন সীতাকুণ্ড অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় তীর্থস্থান। এতক্ষণ সাথেই ছিলাম নট ব্লগ টিম।